যখন আমাদের অর্থনীতি একটা স্থিতাবস্থায়, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন একটা স্টেবল অবস্থায় থাকে, তখন একটা উন্নয়নশীল অর্থনীতি যেটা কিনা শক্তিশালী হচ্ছে, সেটার জন্য এই ফ্লেক্সিবল কিংবা এই নমনীয় বিনিময় হার এটা একটা প্রয়োজনীয় একটা ব্যবস্থা। কারণ আপনার বাজার ব্যবস্থার উপরে অর্থনীতিকে ছেড়ে দেওয়াটাই ভালো, কিন্তু আমরা অনেক সময় মনে করি যে এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে, সেই কারণে নেওয়া হয় না। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ ব্যাংকের অন্যান্য নিয়ম, যেমন ধরেন সুদের হার, এটাও বাজারের উপর ছেড়ে দিয়েছে, বিনিময় হারটা সেটা ছিল, সেটার জন্য আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অধীনে যে ঋণটা নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার নিচ্ছে, সেটারও একটা শর্ত, কিন্তু তার বাইরেও শর্ত ছাড়াও অর্থনীতিটাকে আসলে বাজারের উপরে আস্তে আস্তে ছেড়ে দিতেই হবে, সেটারও একটা পদক্ষেপ বলে আমি মনে করি। আমরা তো একটা রপ্তানি নির্ভর আবার আমদানি নির্ভর অর্থনীতি, তো সেইখানে একটা যখন আপনার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়, তখন বাজারই এটাকে ইয়ে করে, নিয়ন্ত্রণ করে, কিংবা বাজারই এটাকে গাইড করে। তো সেই জন্য এখানে আপনার বাজারের উপরে বেশি আস্থা এবং নিয়ন্ত্রণের একটা ইয়ে থাকে, অর্থাৎ অর্থনৈতিকটা শক্তিশালী হয়েছে। আর হচ্ছে যে আমরা যেমন বিনিয়োগ আকর্ষণ করতে চাই, তো একটা দেশের যদি বিনিময় হার আকর্ষণীয় হার থাকে, তাহলে কিন্তু বিনিয়োগ আকর্ষণ সুবিধা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে রপ্তানির ক্ষেত্রে সেখানে একটা সুবিধা আছে। এর আগ পর্যন্ত একটা ক্রলিং পেগের মধ্যে ছিল, যে অনেক সময় দেখা যায় যে জোর করে বাজারকে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু ছেড়ে দিলে সেটা যদি ওঠানামা করে টাকার অবমূল্যায়ন হয়, তখন রপ্তানির জন্য ভালো হয়। সেটা একটা, যে রপ্তানির একটা অ্যাক্টিভিটি বাড়ে এবং রপ্তানি আয় বাড়ে, সেটা অর্থনীতির জন্য একটা ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় যে মুদ্রার যে মানে নমনীয়তাটা, ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, মুদ্রানীতির, সেটা বজায় রাখতে পারি। অর্থাৎ অনেক সময় যে জোর করে, যদি আমরা অনেক আগে দেখেছি, এর আগে যে টাকাটাকে অতি মূল্যায়িত করে রাখা হয়েছিল অনেক দিন ধরে, তো অতি মূল্যায়িত করে রাখলে তখন এরকম যে আপনার হয়তো আমদানিকারকদের জন্য সুবিধা হচ্ছে, কিন্তু রপ্তানিকারকদের জন্য সুবিধা হচ্ছে না। কিন্তু আমরা সবসময় দেখেছি যে যে মূল বিনিময় হারের একটা মূল ইন্ডিকেটর হচ্ছে যে রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট। যদিও নমিনাল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট যেটা দেখায়, কিন্তু আসলে হচ্ছে রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটটা হচ্ছে যে বাজারের কত কাছাকাছি। আমরা দেখি যে যদি এটা নিয়ন্ত্রণ করে রাখা হয়, তখন দেখা যায় যে বাইরে, অফিসিয়াল চ্যানেলের বাইরে যে এই ডলার আসছে, এবং বাইরে বেশি ডলারটা বিক্রি করে আকর্ষণীয় রেটে পাওয়া যাওয়ার কারণে অফিসিয়াল রেটে আসে না। তো এতদিন পর্যন্ত চেষ্টা করা হয়েছে যে ক্রলিং পেগের মাধ্যমে একটা, অর্থাৎ এটা একটা করিডোর, যে বেশি কতটুক কেনা এবং বিক্রির মধ্যে কতটুকু ফারাক থাকবে, এটা একটু আগে বেশি ছিল, সেটাকে কমিয়ে 1 টাকার মধ্যে রাখা হয়েছে, কিন্তু তারপরে সেটাও তো এক ধরনের নিয়ন্ত্রণ। এবং দেখা যায় যে বাইরে আকর্ষণীয় হওয়ার ফলে আমরা ফর্মাল চ্যানেলে পাচ্ছিলাম না। এখন যদি বাজারে নির্ধারণ করে দেয়, তখন আর আপনার ব্যাংক বা কার্ড মার্কেট এগুলোর মধ্যে একটা ফারাক থাকবে না, এবং তখন অফিসিয়াল চ্যানেলে আমি রেমিটেন্স পাওয়ার জন্য আরেকটা সুবিধা হবে তখন, কারণ কোনো পার্থক্য থাকবে না। এটি একটি বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সুযোগ যেমন কিংবা একটা ভালো দিক কতগুলো রয়েছে, তার পাশাপাশি একটু চ্যালেঞ্জ গুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে আসলে কত বেশি আমরা ইয়ে করবো, ফ্লেক্সিবিলিটি, এটাকে ইরাটিক উঠানামাটা বেশি যদি হয়ে যায়, তাহলে আবার সমস্যা। তাহলে আপনার একটা প্রেডিক্টেবিলিটি থাকে না। আপনি যে ব্যবসা করছে, যে রপ্তানি করবে, বিশেষ করে যে আমদানি করবে, তার যদি প্রেডিক্টেবিলিটি না থাকে, যে একটা জিনিস আমদানি করবে, তাহলে আপনার সেখানে বিনিয়োগের ক্ষেত্রে, সেখানে শিল্প, দেশীয় শিল্পের ক্ষেত্রে, কারণ তো কাঁচামাল আমদানি করতে হয়, ক্যাপিটাল মেশিনারি আমদানি করতে হয়, সেখানে একটা সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আবার আরেকটা বিষয় রয়েছে, যেমন ধরেন যদি বেশি উঠানামা হয়, আমরা তো অনেক সময় ঋণ নিয়ে থাকি, বিদেশি ঋণ নিয়ে থাকি। তো ঋণ ধরেন আজকে আমি 1 টাকা, $1 বিনিময়ে 100 টাকা, এই হারে আমি নিলাম, কিন্তু যদি আবার 6 মাস পরে, 1 বছর পরে সেটা আবার বেশি বেড়ে যায়, যে 100 টাকাটা $1 সমান 120 টাকা হয়ে যায়, তাহলে তো আমাকে বেশি দিতে হচ্ছে। তো ওইরকম একটা সমস্যাও রয়ে যায়। তো সেগুলোর জন্যই আসলে এই প্রসেসটার মাধ্যমে, এটা ইটারেটিভ প্রসেস, একদম ইয়েগুলা ভোলেটালিটি
আপনার ধাক্কাটা সয়ে সয়ে একটা বাজার, একটা স্থিতাবস্থা আসবে। তবে এই ধাক্কাগুলির জন্য মোকাবেলা করার জন্য আবার আপনি জেনেছেন যে বাংলাদেশ ব্যাংক একটা স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করেছে, ইন্টারভেনশন। যখন বাজারে বেশি ভোলেটিলিটি হয়ে যাবে তখন বাজারে বাংলাদেশ ব্যাংক যাতে কিনা এই টাকাটা $500 মিলিয়ন একটা ফান্ড করেছে সেটা তারা ব্যবহার করতে পারে যাতে স্থিতাবস্থা বজায় থাকে। এখন বিষয়টা হচ্ছে যে কত এফেক্টিভলি সেটা ব্যবহার করা যায় সেই একটা বিষয় রয়েছে। এবং আগে অনেকেই বলেছিল যে এটা কি আরো বাড়িয়ে $1 বিলিয়ন করা যায় কিনা, হয়তো সেটা করা হবে ভবিষ্যতে, কিন্তু আপাতত এটাও একটা আমাদের জন্য একটা ব্যাকআপ হিসাবে কাজ করবে যাতে কিনা অতিরিক্ত ভোলেটিলিটি নিয়ন্ত্রণ করা যায়। যারা ওই যে ডিল করে ফরেন কারেন্সি তারা তো সুযোগ করে থাকে, এবং অনেকদিন থেকে যেহেতু আলোচনা হচ্ছিল তারা কিন্তু বসেছিল এবং সেটা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই কিন্তু এই বাংলাদেশ ব্যাংক অনেকদিন থেকেই তারা বিল্ড আপ করছে ফরেন কারেন্সি, বিভিন্ন যে আমি আগেও বলেছি যে ব্যাংক থেকে অতিরিক্ত যাদের এক্সেস থাকে সেগুলো কিনে নিচ্ছে, এবং এখন একটা ফান্ডও করা হলো। সুতরাং বাংলাদেশ ব্যাংক এটা তো আসলে অনেকটাই সরবরাহর জনিত বিষয় থাকে, তো সেই জন্য এটাকে ধাক্কাটাকে সহনীয় করার জন্য কিন্তু তারা এই ফান্ডটাকে ব্যবহার করবে। এবং প্রথম দিকে আসলে একটু ভোলেটিলিটি থাকতেও পারে, সেটা কোনো একটা আশ্চর্য হওয়ার কিছু নাই, কিন্তু আসলে যেটা বললাম তারপরে একটা স্থিতাবস্থা পৌঁছে যাবে। হয়তো হঠাৎ করে শুট আপ করলো, তারপরে একটা স্থিতাবস্থা যাবে এবং বাজারে একটা কারেক্ট অবস্থা আমরা দেখতে পাবো। এর পাশাপাশি আরেকটা হচ্ছে যে মানুষের সাথে কমিউনিকেশন একটা বিষয়, সচেতনতাটা। দেখা যায় যে অনেক সময় কিন্তু প্যানিক বাইং করে, তো এই বেড়ে যাবে বলে অনেকেই কিন্তু কেনাকাটা শুরু করে দেয় ডলারকে বাজার থেকে। তো সেই ব্যাপারে একটা সচেতন করা মানুষকে এবং মানুষের সাথে একটা যোগাযোগ, কমিউনিকেশনটা কেমন হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি ফান্ডের কথা যেটা বললাম, ফান্ডটা আরো বাড়ানো যেতে পারে। এখন তো বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ইয়ে থেকে টাকা থেকে ফান্ডটা তৈরি করেছে, সেটা এই আন্তর্জাতিক ধরেন ডেভেলপমেন্ট পার্টনার তাদের কাছ থেকেও নিয়ে কিন্তু ফান্ডটা আরো বড় করা যেতে পারে। অর্থাৎ মূল বিষয়টা হবে যে বাইরের যে এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলো, সেইগুলোকে কিভাবে আমি মোকাবেলা করব সেটার জন্য আমার টুলস গুলা ঠিক মতো আছে কিনা। মূল বিষয়টা হচ্ছে যে আমরা তো এটার মধ্যে গিয়েছি প্রথম, এটা একটা পরীক্ষাও বলা যায়, কিন্তু আসলে যেটা বললাম যে আমাদের অর্থনীতির দেখেন আমাদের আগামী ইয়েগুলোতে আগামী বছরের 2026-এর নভেম্বরে আমরা উন্নয়নশীল দেশে যাব। একটা তার মানেটা কি হচ্ছে যে আমরা একটা অর্থনীতির বিভিন্ন ধাপে ধাপে যাচ্ছি, যদিও এখন অর্থনৈতিক অবস্থাটা একটু দুর্বল রয়েছে কিন্তু ধাপে ধাপে। তো সেই জন্য যেগুলো আন্তর্জাতিক ভাবে বেস্ট প্র্যাকটিসেস সেগুলোর দিকে আমাদেরকে যেতে হবে। এবং আমি যদি বলে থাকি যে আমার অর্থনৈতিক সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে, স্থিতিশীলতার দিকে যাচ্ছে, সেটার একটা চিহ্ন হচ্ছে, অন্যতম চিহ্ন হচ্ছে যে আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা কেমন, রিজার্ভ এক্সচেঞ্জ রেটটা কেমন রয়েছে, সেটা আমি ধরে রাখছি কিনা। এবং সেটাকে আকর্ষে অনেক সময় যেটা বললাম যে এটা কিন্তু একটা গোষ্ঠীর তখন কিন্তু ইন্টারভেন করার সুযোগটা থাকে বেশি, এবং আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক ভাবেও সেটা প্রভাবিত হয়। তো সেই ধরনের সুযোগটা যাতে না থাকে, আমি বাজারের উপর ছেড়ে দিলাম, বাজারই নির্ধারণ করবে, তাহলে আর আরবিট্রারিলি এবং কিংবা কোনো অবজেক্টিভ নিয়ে রাজনৈতিক ভাবে এটা ইনফ্লুয়েন্স করার সুযোগটা থাকে না। অনেক সময় বিশেষ গোষ্ঠীকে আমদানিকারকদের সুবিধা দিতে যে আবার অথবা রপ্তানিকারকদের সুবিধা দিতে যে সেরকম ভাবে পলিসিগুলা কেটার করা হয়, সেই ধরনের যাতে সুযোগ না হয় সেই জন্যই কিন্তু আমি একটা ন্যাচারাল অর্থাৎ বাজার ভিত্তিক একটা ব্যবস্থার মধ্যে যাচ্ছি। এবং যে কোনো শক্তিশালী অর্থনীতির এইগুলোই হচ্ছে মূল মূল পদক্ষেপ।